সরাসরি কাউসারের ইমেল থেকে তার লিখে পাঠানো ঘটনাটি পড়ে শোনা যাক। কাউসার তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আশা করি আপনি ও শ্রোতারা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি, তবে আগের মতো নয়। এই কথাটা কেন বললাম সেটা সামনে জানতে পারবেন। ঘটনাটা আমার সাথে ঘটেছিল, তাই আমার উপলব্ধি করা প্রতিটি মুহূর্ত বর্ণনা করব। যাই হোক, আমি আমার সাথে ঘটা এক লোমহর্ষক মর্মান্তিক ঘটনা বলি। বলছেন কাউসার ভাই। সালটা ছিল 2016। ক্যালেন্ডারের পাতা উল্টে শীতকাল তখন জেঁকে বসেছে। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। স্টিয়ারিং হুইলে হাত রেখে জীবনের অনেকটা সময় কাটিয়ে দিয়েছি। এই জীবনে বহু লাশ বহন করেছি, বহু দুর্ঘটনার সাক্ষী হয়েছি। হাসপাতালের করিডোর, মর্গ আর কান্না এসব আমার নিত্যদিনের সঙ্গী। লাশ বা মৃতদেহ নিয়ে ভয় পাওয়ার মতো মানসিকতা আমার অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু সেই রাতের ঘটনা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, ভেঙে দিয়েছিল আমার সমস্ত সাহসের বাঁধ। সেই রাতটি ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ এবং বিভীষিকাময় রাত। সেদিন রাত তখন আনুমানিক 2টোর বেশি বাজে। হাড় কাঁপানো ঠান্ডার সাথে ছিল ঘন কুয়াশার দাপট। শহরের রাস্তাঘাট তখন প্রায় জনশূন্য। স্তব্ধতা গ্রাস করেছে চারপাশ। আমার ডিউটি পড়েছিল একটা বৃদ্ধ লোকের লাশ নিয়ে এক দূরবর্তী গ্রামে পৌঁছে দেওয়ার। গন্তব্য শহর থেকে বেশ দূরে। হাইওয়ে ধরে অনেকটা পথ পাড়ি দিয়ে গ্রামের সরু রাস্তায় ঢুকতে হবে। সাধারণত লাশের সাথে গাড়িতে বাড়ির 2-1জন মানুষ থাকে। কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ বা কান্না করে। কিন্তু অদ্ভুতভাবে সে রাতে আমার সাথে গাড়িতে জীবিত কোনো মানুষ ছিল না। লাশের আত্মীয়রা আমাকে বলেছিল, ভাই, আমাদের অন্য গাড়িতে জায়গা হচ্ছে না। আমরা প্রাইভেট কার নিয়ে আগেই রওনা হয়ে গেলাম। আপনি লাশটা নিয়ে ঠিকানায় চলে আসুন, আমরা গেটে অপেক্ষা করব। তাদের কথায় কিছুটা অবাক হলেও পেশাগত কারণে আমি দ্বিমত করিনি। অ্যাম্বুলেন্সের পেছনের অংশে স্ট্রেচারে সাদা কাফনে মোড়ানো সেই বৃদ্ধের লাশ, আর ড্রাইভিং সিটে আমি। পুরো রাস্তায় আমরা দুজন ছাড়া আর কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। শহর পার হয়ে যখন হাইওয়েতে উঠলাম, কুয়াশা তখন এতটাই ঘন হয়ে এলো যে মনে হচ্ছিল আকাশ থেকে সাদা মেঘের ভেলা মাটিতে নেমে এসেছে। গাড়ির হেডলাইটের তীব্র আলো যেন কুয়াশার সেই কঠিন দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। 10 হাত দূরের কিছু দেখা যাচ্ছিল না। রাস্তাঘাট একদম জনমানবহীন। চারপাশে শুধু গা ছমছমে নীরবতা আর আমার গাড়ির ইঞ্জিনের একটানা যান্ত্রিক শব্দ। আমি খুব সাবধানে ধীর গতিতে গাড়ি চালাচ্ছিলাম। একে তো দৃষ্টিসীমা খুব কম, তার উপর শীতের রাতে রাস্তায় জমে থাকা শিশির ঢাকা পিছলে যাওয়ার ভয় ছিল। গাড়ির হিটার চালানো থাকলেও এক অজানা ঠান্ডায় আমার হাত পা জমে আসছিল। মনের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল শুরু থেকেই। এমনিতে লাশ নিয়ে একা যেতে আমার কোনো সমস্যা হয় না, কিন্তু সেই রাতে পরিস্থিতিটা ছিল ভিন্ন। মনে হচ্ছিল অ্যাম্বুলেন্সের পেছনের অংশ থেকে একটা হিমশীতল বাতাস এসে আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। মাঝে মাঝে মনে হচ্ছিল গাড়ির পেছনের কম্পার্টমেন্টে কোনো নড়াচড়া হচ্ছে। আমি বারবার রিয়ার ভিউ মিররে তাকাচ্ছিলাম, কিন্তু পেছনে শুধুই অন্ধকার আর সেই সাদা কাপড়ে মোড়ানো নিশ্চল অবয়ব। নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিলাম এই বলে, যেগুলো মনের ভুল। রাস্তার ঝাঁকুনিতে হয়তো এমন শব্দ হচ্ছে, কিন্তু মনের গহীনে কোথাও একটা ভয়ের বীজ রোপিত হয়ে গিয়েছিল। গাড়ি চালাতে চালাতে আমি অনুভব করলাম চারপাশের পরিবেশটা বড় বেশি অস্বাভাবিক। রাস্তার 2 ধারের গাছগুলো কুয়াশার ভেতর দিয়ে যেন এক একটা দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে 2-1টা শেয়াল রাস্তা পার হচ্ছে। তাদের চোখের জলজলে আলো হেডলাইটে পড়ে অদ্ভুত এক ভুতুড়ে পরিবেশ তৈরি করছে। আমার মনে হচ্ছিল এই দীর্ঘ পথ যেন শেষ হতে চাইছে না। সময়ের কাঁটা যেন থমকে গেছে। এক পর্যায়ে আমার মনে হলো, আমি কি ঠিক পথে যাচ্ছি, নাকি কুয়াশার গোলকধাঁধায় পথ হারিয়ে ফেলেছি। কিন্তু জিপিএস দেখাচ্ছিল পথ ঠিকই আছে। তবু মনের অস্থিরতা কমছিল না। বারবার মনে হচ্ছিল আমার সাথে গাড়িতে তৃতীয় কোনো উপস্থিতি আছে, যা চোখে দেখা যাচ্ছে না কিন্তু অনুভব করা যাচ্ছে। হঠাৎ কোনো কারণ ছাড়াই মাঝ রাস্তায় এক বিশাল ফাঁকা বিলের মাঝখানে আমার অ্যাম্বুলেন্সটা বন্ধ হয়ে গেল। কোনো পূর্বাভাস ছাড়াই ঝটকা দিয়ে গাড়িটা থামার সাথে সাথে চারপাশের সেই ভয়ানক নীরবতা যেন আমাকে গিলে খেতে চাইল। ইঞ্জিনের শব্দ থামার পর যে নীরবতা নেমে এলো তা ছিল মৃত্যুর চেয়েও ভারী। গাড়িটা ছিল একদম নতুন, মাত্র কয়েক মাস আগেই শোরুম থেকে নামানো। রওনা দেওয়ার আগেও আমি সব চেক করেছি। তেল, পানি, ইঞ্জিন, ব্রেক সবকিছু একদম ঠিকঠাক ছিল। যান্ত্রিক ত্রুটি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু এই মধ্যরাতে এমন নির্জন রাস্তায়, যেখানে জনবসতির কোনো চিহ্ন নেই, সেখানে গাড়িটা কেন বন্ধ হয়ে গেল তা আমার মাথায় আসছিল না। আমি কয়েকবার চাবি ঘোরালাম, স্টার্ট দেওয়ার আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু ইঞ্জিন স্টার্ট নেওয়ার কোনো নামগন্ধ নেই। স্টার্টের খটখট আওয়াজ ছাড়া আর কোনো শব্দ হলো না। গাড়ির ভেতরে আমি একা, আর পেছনে একটা মৃতদেহ। পরিস্থিতিটা আমাকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছিল।
আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। যদিও বাইরে হারহিম করা ঠান্ডা, মনে হলো এই নির্জনতা যেন স্বাভাবিক নয়। বাতাসের শাঁসা শব্দ জানালার কাজ ভেদ করে কানে আসছিল। মনে হচ্ছিল কেউ বা কারা যেন বাইরে থেকে গাড়িটাকে পর্যবেক্ষণ করছে। আমি সিটে হেলান দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবলাম, কি করা যায়? কাউকে ফোন দেব? পকেট থেকে মোবাইল বের করে দেখি নেটওয়ার্কের সিগন্যাল একদম নেই। ফোনের স্ক্রিনে নো সার্ভিস লেখাটা দেখে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এই মাঝ রাস্তায় নেটওয়ার্ক ছাড়া অচল গাড়ি আর একটা লাশ নিয়ে আমি সম্পূর্ণ অসহায়। ভয় জিনিসটা সংক্রামক, একবার মনে ঢুকলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আমার মনে হতে লাগলো লাশটা কি নড়ছে নাকি পেছনের কাজ দিয়ে কেউ উকি দিচ্ছে। নিজের মনকে শক্ত করার চেষ্টা করলাম। কাউসার, তুমি একজন ড্রাইভার, তোমাকে শক্ত হতে হবে, গাড়িটা ঠিক করতে হবে। সাহস সঞ্চয় করে ভাবলাম, নেমে একটু দেখা দরকার, কি হয়েছে। হয়তো ব্যাটারির কানেকশন লুজ হয়ে গেছে বা ইঞ্জিনে কোনো সাধারণ সমস্যা হয়েছে যা আমি নিজেই ঠিক করতে পারবো। টর্চ লাইটটা হাতে নিলাম, কিন্তু গাড়ি থেকে নামার আগে কেন জানি আমার হাত কাঁপছিল। মনে হচ্ছিল এই গাড়ির নিরাপদ আশ্রয় ছেড়ে বাইরে বেরোনোটা ঠিক হবে না। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কুয়াশার চাদরে ঢাকা পৃথিবী, তবু এখানে বসে থেকে তো আর লাভ নেই। আমাকে গন্তব্যে পৌঁছাতেই হবে। আল্লাহ তাআলার নাম নিয়ে আমি দরজার লক খুললাম। এই ভাবনাই ছিল আমার সে রাতের বড় ভুল, যা আমাকে এক অকল্পনীয় পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। গাড়ির দরজা খুলে আমি যখন নিচে নামলাম, আর হিম করা ঠান্ডা বাতাস আমার জ্যাকেট ভেদ করে শরীরে বিচ্ছিল। মনে হলো যেন হাজার হাজার অদৃশ্য সুই একসাথে আমার শরীরে ফুঁড়ে দেয়া হচ্ছে। বাতাসের শো শো শব্দে পরিবেশটা আরো বেশি থমথমে হয়ে উঠেছিল। চারপাশটা যেন মৃত্যুপরী, কুয়াশার কারণে 10 হাত দূরের কিছু দেখা যাচ্ছে না। মনে হচ্ছিল আমি পৃথিবীর কোনো এক অজানা প্রান্তে এসে পড়েছি, যেখানে আমি ছাড়া আর কোনো জীবিত প্রাণী নেই। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি বনেটটা খুললাম। আলোর রেখা কুয়াশার বুক ছেড়ে ইঞ্জিনের উপর পড়ল। ইঞ্জিনের সবকিছু খুঁটিয়ে দেখলাম। একজন অভিজ্ঞ ড্রাইভার হিসেবে গাড়ির নুড়ি নক্ষত্র আমার চেনা। ব্যাটারি কানেকশন চেক করলাম, একদম শক্ত। প্লাগগুলো ঠিক আছে কিনা দেখলাম। তেলের লাইন, রেডিয়েটর, কোথাও কোনো সমস্যা বা লিক নেই। যান্ত্রিকভাবে গাড়িটা একদম সুস্থ, কোনো তার পড়েনি, কোনো ধোঁয়া বের হচ্ছে না। তাহলে হুট করে চলন্ত গাড়ি এমন অদ্ভুতভাবে মাঝপথে থেমে গেল কেন? আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। মনের ভেতর একটা অজানা আশঙ্কা দানা বাঁধতে শুরু করলো। সাধারণত গাড়ি নষ্ট হলে একটা নির্দিষ্ট কারণ থাকে, কোনো শব্দ হয় বা কোনো সতর্কতা বাতি জ্বলে, কিন্তু এখানে কোনো কারণ ছাড়াই সব অচল হয়ে আছে। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি ইঞ্জিনটাকে চেপে ধরে বন্ধ করে দিয়েছে। আমি বনেট নামিয়ে দিয়ে হতাশ হয়ে গাড়ির পাশে দাঁড়ালাম। হাতের ঘড়িতে তাকালাম, রাত 2:30 পার হয়ে গেছে। এই কুয়াশাচ্ছন্ন রাতে সাহায্য পাওয়ার কোনো আশাও নেই। আমি সিদ্ধান্ত নিলাম গাড়ির চারপাশে একবার চক্কর দেব। ভাবলাম হয়তো চাকা বা এক্সেলের কোথাও কোনো সমস্যা হয়েছে, অথবা রাস্তায় কোনো কিছুতে আটকে গেছে কিনা তা দেখা দরকার। ফ্ল্যাশ লাইটের আলো ফেলতে ফেলতে আমি গাড়ির সামনের চাকাগুলো দেখলাম, সব ঠিক আছে। ডান পাশ দিয়ে ঘুরে পেছনের চাকার দিকে গেলাম, সেখানেও কোনো সমস্যা চোখে পড়ল না। গাড়ির এক পাশ ঘুরে যখন পেছনের দিকে এলাম, তখন আমার হার্টবিট যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আমি থমকে দাঁড়ালাম। আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আমার চোখ আটকে গেল অ্যাম্বুলেন্সের পেছনের দরজার দিকে। ফ্ল্যাশ লাইটের আলোতে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম অ্যাম্বুলেন্সের 2টি পাল্লা দেয়া পেছনের দরজার ঠিক নিচ দিয়ে এক টুকরো সাদা কাপড় বাইরে ঝুলে আছে। দৃশ্যটা দেখে আমার মস্তিষ্কে রক্ত চলাচল যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। প্রচন্ড শীতেও আমার মেরুদণ্ড বেয়ে একটা গরম স্রোত নেমে গেল। আমি খুব ভালো করে জানি লাশটা যখন তোলা হয়েছিল তখন সেটা খুব শক্ত করে স্ট্রেচারের সাথে বেল্ট দিয়ে বাঁধা ছিল। লাশের শরীরও সুন্দরভাবে কাফনের কাপড়ে মোড়ানো ছিল এবং উপর ও নিচে শক্ত গেট দেয়া ছিল। আমি নিজে দাঁড়িয়ে থেকে সব তদারকি করেছি যাতে রাস্তায় কোনো সমস্যা না হয়। লাশটা গাড়ির একদম ভেতরে রাখা, দরজার সাথে তার কোনো স্পর্শ থাকার কথা নয়। স্ট্রেচার থেকে দরজার দূরত্ব অন্তত 1 ফুটের বেশি। তাহলে কাফনের কাপড়ের এই অংশটুকু দরজার বাইরে এলো কি করে? আর সবচেয়ে বড় কথা হলো, দরজা তো ভেতর থেকে লক করা। অ্যাম্বুলেন্সের পেছনের দরজা বাইরে থেকে খোলা যায়, কিন্তু ভেতর থেকে খোলার কোনো হাতল সাধারণ লাশের কম্পার্টমেন্টে থাকে না। থাকলেও তা লক করা থাকে। তাছাড়া লাশ তো আর নিজে উঠে এসে দরজা খুলে কাপড় বের করে দিতে পারে না। আমার যুক্তিবাদী মন কিছুতেই এই দৃশ্য মেনে নিতে পারছিল না। মনে হলো কুয়াশার কারণে হয়তো আমি ভুল দেখছি, বা মনের ভুল। আমি চোখ ডলে আবার তাকালাম। ফ্ল্যাশ লাইটের আলোটা সরাসরি ওই ঝুলে থাকা কাপড়টার উপর ফেললাম। না, কোনো ভুল নয়, ওটা স্পষ্ট কাফনের কাপড়ই।
যা দরজার ফাঁক গলে বাইরে বেরিয়ে বাতাসের তোড়ে অল্প অল্প দুলছে। সদ্য ধবধবে কাপড়টা যেন অন্ধকারের মধ্যে আমাকে উপহাস করছে। আমার পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেল। আমি নড়তে চাইছিলাম, কিন্তু শরীর আমার কথা শুনছিল না। আমি জানি না কতক্ষণ আমি সেই ঝুলন্ত কাপড়টার দিকে তাকিয়েছিলাম। মনের ভেতর থেকে কেউ যেন চিৎকার করে বলছিল, কাউসার, ওদিকে যাস না, গাড়িতে ওঠ, পালিয়ে যা। কিন্তু পেশাগত দায়িত্ব আর এক অদম্য কৌতূহল আমাকে ওই জায়গাতে আটকে রেখেছিল। আমার মনে প্রশ্ন জাগলো, ভেতরে কি লাশটা পড়ে গেছে? স্ট্রেচার কি উল্টে গেছে? কিন্তু গাড়ি তো স্মুথলি চলছিল, উল্টে যাওয়ার মতো কোনো ঝাঁকুনি তো হয়নি। আর যদি উল্টেও যায়, কাপড় দরজার ফাঁক দিয়ে বের হবে কিভাবে? দরজা তো বন্ধ। এক পা দুপা করে আমি পেছনের দরজার দিকে এগোলাম। আমার প্রতিটি পদক্ষেপ ছিল ভারী। মনে হচ্ছিল আমি কোনো নিষিদ্ধ সীমানায় প্রবেশ করছি। আমার হাত কাঁপছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। বাতাসের শব্দে মনে হচ্ছিল কেউ যেন ফিস করে কথা বলছে। আমি চারপাশে তাকালাম, কিন্তু কুয়াশা ছাড়া আর কিছুই নেই। আমার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করলো। আমি জানতাম না দরজাটা খুললে ভেতরে আমি কি দেখতে পাবো, কিন্তু আমাকে দেখতেই হবে। কারণ আমি যদি না দেখি, তবে এই অজানা আতঙ্ক নিয়ে আমি গাড়ি চালাতে পারবো না। তাছাড়া লাশের অপমান হতে দেওয়া যাবে না। যদি লাশ পড়ে গিয়ে থাকে, তবে তা ঠিক করা আমার দায়িত্ব। আমি দরজার একদম কাছে পৌঁছে গেলাম। ঝুলে থাকা কাপড়ের টুকরোটা এখন আমার হাতের নাগালে। আমি আলতো করে কাপড়টা স্পর্শ করলাম। বরফের মতো ঠান্ডা। এটা কোনো সাধারণ কাপড় নয়, এটা সেই কাফনের কাপড়। আমার শরীর শিউরে উঠল। একটা লাশের কাপড় এভাবে দরজার বাইরে বেরিয়ে থাকা, এটা কোনো স্বাভাবিক ঘটনা বা ঘটনা হতে পারে না। এখানে নিশ্চয়ই কোনো খারাপ জিনিস বা এমন কিছু আছে যা আমার বোঝার বাইরে। তবু আল্লাহ তাআলার নাম নিয়ে আমি হ্যান্ডেলের দিকে হাত বাড়ালাম। আমার মনের কোণে তখনও আশা ছিল, হয়তো কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া যাবে, হয়তো আমি ভুল ভাবছি। কিন্তু দরজা খোলার পর আমার সেই আশা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আল্লাহর নাম নিয়ে আমি কাঁপা কাঁপা হাতে অ্যাম্বুলেন্সের পেছনের দরজার হ্যান্ডেলটা ধরলাম। হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে, নাকি হ্যান্ডেলটা বেশি ঠান্ডা বুঝতে পারছিলাম না। লোহার হ্যান্ডেলটা ধরতেই মনে হলো শক খেলাম, কিন্তু সেটা বিদ্যুতের শক নয়, ভয়ের শক। আমি হ্যান্ডেলটা ঘুরিয়ে দরজাটা টান দিলাম। কবজায় একটু শব্দ করে দরজাটা খুলে গেল। ফ্ল্যাশলাইটের আলো ভেতরে ফেলার সাথে সাথে অ্যাম্বুলেন্সের ভেতরে যে দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল, তার জন্য আমি বা পৃথিবীর কোনো মানুষই প্রস্তুত থাকতে পারে না। সেই মুহূর্তের কথা মনে হলে আজও আমার শরীর শিউরে ওঠে, রাতের ঘুম হারাম হয়ে যায়। আমি দেখলাম স্ট্রেচারটা সম্পূর্ণ ফাঁকা। যে লাশটা একটু আগেও মোটা চামড়ার বেল্ট দিয়ে শক্ত করে স্ট্রেচারের সাথে বাঁধা ছিল, সেটা এখন আর সেখানে নেই। বেল্টগুলো ছেঁড়া অবস্থায় স্ট্রেচারের দুই পাশে ঝুলে আছে, যেন কোনো প্রচন্ড শক্তি দিয়ে ওগুলো ছেড়ে ফেলা হয়েছে। আমার চোখ মেঝেতে পড়ল। দরজার ঠিক সামনেই আমার পায়ের খুব কাছে লাশটা পড়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয় হলো লাশটার বাঁধন খোলা। কাফনের ওপরের এবং নিচের গিটগুলো কে বা কারা যেন খুব আক্রোশের সাথে ছিঁড়ে ফেলেছে। লাশটার অবস্থা ছিল বিভৎস। কাফনের কাপড় এলোমেলো হয়ে আছে, লাশের মুখটা কাফনের আড়াল থেকে বেরিয়ে আছে, এবং সেই নিথর ফ্যাকাশে চোখ দুটো যেন সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে কোনো প্রাণ নেই, কিন্তু আছে এক হাড়হিম করা শূন্যতা। লাশের শরীরটা অদ্ভুতভাবে বাঁকানো, যেন কেউ তাকে জোর করে স্ট্রেচার থেকে নিচে নামিয়ে এনে দরজার কাছে ছুঁড়ে ফেলেছে। তার এক হাত কাফনের ভেতর থেকে বেরিয়ে মেঝের উপর এমনভাবে পড়ে আছে যেন সে দরজার দিকে হাত বাড়াতে চেয়েছিল। মনে হচ্ছিল লাশটা ভেতর থেকে দরজা খোলার চেষ্টা করছিল। এই দৃশ্য দেখে আমার ভয়ের কোনো সীমানা রইল না। আমার মুখ দিয়ে একটা অমানবিক চিৎকার বেরিয়ে এলো, আল্লাহ গো! কিন্তু সেই চিৎকার শোনার মতো আশপাশে কেউ ছিল না। সেই চিৎকার কুয়াশার অন্ধকারে মিলিয়ে গেল। আমি ছিটকে 4-5 পা পিছিয়ে গেলাম। আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা এত জোরে ধকধক করছিল যে মনে হচ্ছিল পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। হাত পা অবশ হয়ে আসছিল, হাঁটুর জোর কমে যাচ্ছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে একটা মৃতদেহ নিজে নিজে বাঁধন খুলে স্ট্রেচার থেকে নেমে দরজার কাছে চলে আসতে পারে। এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা লজিক দিয়ে বোঝানো সম্ভব নয়। আমি স্পষ্ট মনে করতে পারছিলাম লাশটা বাঁধার সময় আমি নিজে কত শক্ত করে গিট দিয়েছিলাম। সেই গিট কোনো মানুষের পক্ষে সহজে খোলা সম্ভব নয়, আর মৃত মানুষের পক্ষে তো অসম্ভব। আর বেল্টগুলো, ওগুলো ছেঁড়া, যেন কোনো হিংস্র প্রাণী ওগুলো কামড়ে বা টেনে ছেড়েছে। অ্যাম্বুলেন্সের ভেতরে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, শুধু লাশটা দরজার মুখে পড়ে আছে। আমার মনে হলো আমি জ্ঞান হারাবো। চোখের সামনে সব ঝাপসা লাগছিল। এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এখানে নিশ্চয়ই কোনো খারাপ জিনিস ভর করেছে। এই লাশটা আর সাধারণ লাশ নেই। আমি রাস্তায় বসে পড়লাম। শীতেও আমার শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরছিল। সেই ঘাম ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে
আমার শরীরকে আরো ঠান্ডা করে দিচ্ছিল। গলার ভেতরটা শুকিয়ে এমন অবস্থা হলো যে ঢোক গেলতেও কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কেউ আমার গলা টিপে ধরেছে। আমার সামনে অ্যাম্বুলেন্সের খোলা দরজা, আর তার মুখে পড়ে থাকা সেই অবিন্যস্ত লাশ। ফ্ল্যাশ লাইটটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল, তার আলোটা এখন সোজা লাশের মুখের ওপর পড়ে আছে। সেই আলো ছায়ার খেলায় মনে হচ্ছিল লাশটা ঠোঁট নড়ছে বা চোখের পাতা কাঁপছে। মনে হচ্ছিল লাশটা এখনই উঠে আমার দিকে তেড়ে আসবে। ভয়ের চোটে আমি নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমি পালাতে চাইছিলাম, দৌড়ে ওই কুয়াশার মধ্যে হারিয়ে যেতে চাইছিলাম, কিন্তু আমার পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে গিয়েছিল। প্রায় 15-20 মিনিট আমি ওভাবে স্থবির হয়ে রাস্তায় বসে রইলাম। সময় যেন থমকে গেছে। প্রতিটা সেকেন্ড মনে হচ্ছিল এক এক ঘন্টা। আমি শুধু বিড়বিড় করে আল্লাহর নাম জপছিলাম, আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু ভয়ের কারণে বারবার ভুলে যাচ্ছিলাম। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। শুধু মনে হচ্ছিল আজই হয়তো আমার শেষ রাত। এই নির্জন রাস্তায়, এই অভিশপ্ত অ্যাম্বুলেন্সের পাশে আমার মৃত্যু লেখা আছে। আমার চারপাশের বাতাসে এক দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। এটা কোনো পচা লাশের গন্ধ নয়, বরং এক আদিম ভ্যাপসা গন্ধ, যা কোনো পুরনো বদ্ধ ঘরে বা কবরের ভেতর পাওয়া যায়। সেই গন্ধে আমার বমি আসছিল। আমি বুঝতে পারছিলাম আমি একা নই। লাশের আশপাশে বা গাড়ির ভেতরে এমন কোনো অবয়ব বা উপস্থিতি আছে যা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সে আমাকে দেখছে। সে আমার ভয়টাকে উপভোগ করছে। আমার মনে হলো আমি যদি এখন কোনো পদক্ষেপ না নেই তবে এই রাত আর শেষ হবে না। কিন্তু লাশের কাছে যাওয়ার সাহস আমার ছিল না। তবুও লাশটা ওভাবে রাস্তায় বা গাড়ির মেঝেতে ফেলে রেখে যাওয়াও সম্ভব নয়। এক দোটানায় পড়ে আমি মৃত্যুর প্রহর গুনছিলাম। প্রায় 20 মিনিট পর আমার কিছুটা চেতনা ফিরে এলো। আমি বুঝতে পারলাম এভাবে রাস্তায় পড়ে থাকলে আমি হয়তো ভয়ের চোটেই মারা যাব, অথবা এই হাড়হিম করা ঠান্ডায় জমে যাব। আমাকে এখান থেকে বের হতে হবে, কিন্তু লাশটা ওভাবে ফেলে রেখে আমি যেতে পারি না। এটা আমার দায়িত্ব। লাশটা ওভাবে অবমাননাকর অবস্থায় ফেলে গেলে আল্লাহ আমাকে মাফ করবেন না। আমি নিজেকে বোঝালাম, কাউসার, আল্লাহকে ডাক। আল্লাহর সাথে থাকলে কোনো খারাপ জিনিস তোর ক্ষতি করতে পারবে না। তুই তো কোনো পাপ করিসনি, তুই শুধু তোর দায়িত্ব পালন করছিস। আমি মনের সমস্ত শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ালাম। বিড়বিড় করে সূরা ফালাক এবং সূরা নাস পড়তে শুরু করলাম। আমার পা তখনও কাঁপছিল, কিন্তু আমি জোর করে নিজেকে লাশের দিকে এগিয়ে নিলাম। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো যুদ্ধের ময়দানে যাচ্ছি। লাশটার কাছে গিয়ে যখন দাঁড়ালাম, তখন লাশের সেই খোলা চোখগুলো দেখে আবার বুকটা ধক করে উঠল। আমি সাহস করে হাত বাড়িয়ে লাশের খোলা চোখ দুটো বন্ধ করে দিলাম। আশ্চর্যের বিষয়, চোখ দুটো সহজে বন্ধ হয়ে গেল, যেন সে আমার ছোঁয়ার অপেক্ষাতে ছিল। এরপর আমি লাশটাকে ধরার জন্য ঝুঁকলাম। লাশটার কাছে গিয়ে যখন সেটাকে স্পর্শ করলাম, তখন মনে হলো আমি কোনো বরফের খণ্ড ধরেছি। লাশের শরীর সাধারণত ঠান্ডা হয়, কিন্তু এটা ছিল অস্বাভাবিক ঠান্ডা। মনে হচ্ছিল লিকুইড নাইট্রোজেন ডুবিয়ে রাখা কোনো বস্তু। আমি যখন লাশটা মাটি থেকে তোলার চেষ্টা করলাম, তখন বুঝলাম আসল সমস্যা। অদ্ভুত ব্যাপার হলো, লাশটা তোলার সময় যতটা ওজন ছিল, এখন মনে হচ্ছে তার ওজন কয়েক গুণ বেড়ে গেছে। মনে হচ্ছে আমি কোনো পাথর বা লোহা তোলার চেষ্টা করছি। একটা শুকনা পাতলা বৃদ্ধ মানুষের লাশ এতটা ভারী হতে পারে না। আমি কোনো মতে ধরাধরি করে লাশটাকে মাটি থেকে তোলার চেষ্টা করলাম। আমার হাত কাঁপছিল। বারবার মনে হচ্ছিল এই বুঝি লাশটা আমার হাত খামচে ধরবে বা আমার গলা টিপে ধরবে। লাশের শরীরটা কেমন যেন শক্ত হয়ে গিয়েছিল। অনেক কষ্টে গায়ের সব শক্তি দিয়ে দাঁতে দাঁত চেপে আমি লাশটাকে আবার স্ট্রেচারের উপর তুললাম। এটুকু কাজ করতে গিয়েই আমি হাঁপিয়ে উঠলাম, যেন আমি বিশাল কোনো পাহাড় ডিঙিয়েছি। লাশটা স্ট্রেচারে রাখার পর আমি দ্রুত কাফনের কাপড়টা ঠিক করে দিলাম। আমার ইচ্ছা ছিল বেল্টগুলো আবার বেঁধে দেই, কিন্তু ছেঁড়া বেল্টগুলো দেখে আমার আর সাহস হলো না। তাছাড়া বেশিক্ষণ ওই লাশের কাছাকাছি থাকার সাহস আমার ছিল না। আমি তাড়াহুড়ো করে কাফনটা কোনো মতে জড়িয়ে দিলাম। আমার শুধু একটাই লক্ষ্য ছিল, দরজাটা বন্ধ করা এবং ড্রাইভিং সিটে ফিরে যাওয়া। মনে হচ্ছিল দরজাটা খোলা থাকলে ওই খারাপ জিনিসটা বেরিয়ে আসবে। স্ট্রেচারে লাশটা রেখে আমি এক মুহূর্ত দেরি না করে দরজাটা দড়াম করে লাগিয়ে দিলাম। দরজার লক লাগানোর শব্দটা শুনে আমার ধরে যেন প্রাণ ফিরে এলো। মনে হলো আমি একটা বাঘকে খাঁচে বন্দী করলাম। আমি দৌড়ে গাড়ির সামনের দিকে গেলাম এবং ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। দরজা লক করে দিলাম। ভয়ে আমার হাত পা তখনও কাঁপছিল। স্টিয়ারিং হুইলটা ধরতেই মনে হলো আমি আমার নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছি, কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি। গাড়িকে স্টার্ট নেবে। চাবিটা হাতে নিয়ে আমি মনে মনে আল্লাহকে বললাম, হে আল্লাহ, দয়া করো, গাড়িটা যেন স্টার্ট নেয়। আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। চাবিটা ইগনিশনে ঢুকালাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। চাবি ঘোরালাম। আশ্চর্যের বিষয়, যে গাড়িটা আধা ঘন্টা ধরে কোনোভাবে স্টার্ট নিচ্ছিল না, হাজার চেষ্টা করেও কোনো সাড়া দিচ্ছিল না, সেটা এবার এক চান্সে স্টার্ট হয়ে গেল। ইঞ্জিনের সেই পরিচিত শব্দটা
তখন আমার কাছে পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ বলে মনে হলো। কোনো খটখট আওয়াজ নেই, কোনো সমস্যা নেই, একদম স্মুথলি স্টার্ট হলো। আমি কাল বিলম্ব না করে গিয়ার ফেলে গাড়ি টান দিলাম। অ্যাক্সিলারেটরে চাপ দিতেই গাড়িটা তীরের মতো কুয়াশা ভেদ করে ছুটল। আমার মাথায় তখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লাশটা কিভাবে স্ট্রেচার থেকে নামলো? বাঁধনগুলো কে খুললো? আমি তো কোনো আওয়াজ পাইনি। আর যদি লাশটা পড়ে যেত তবে কাফন তো ওভাবে খুলে যাওয়ার কথা নয়। আর গাড়িটাই বা কেন বন্ধ হলো? আর কেনই বা লাশটা ঠিকঠাক করার পর আবার স্টার্ট নিল? মনে হচ্ছিল কেউ বা কোনো ছায়া মরতে চাইছিল। আমি যেন লাশটা দেখি। কেউ আমাকে আটকে রেখেছিল ওই দৃশ্য দেখানোর জন্য। এই প্রশ্নগুলো আমার যুক্তিবোধকে তছনছ করে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি এমন এক পরিস্থিতির শিকার হয়েছি যা বিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে বোঝানো সম্ভব নয়। আমি শুধু স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে সামনের দিকে তাকিয়ে রইলাম। আমার চোখ রাস্তার দিকে থাকলেও মন পড়েছিল পেছনে। মনে মনে দোয়া করতে থাকলাম যেন আর কোনো বাধা না আসে, আর যেন গাড়ি না থামে। আমি জানতাম যদি আবার গাড়ি থামে তবে আমি আর বাঁচব না। গাড়ি চলছে, কিন্তু আমার মনের ভয় কমছে না। গন্তব্য খুব বেশি দূরে ছিল না, কিন্তু এই সামান্য পথটুকু আমার কাছে অনন্তকাল মনে হচ্ছিল। স্পিডোমিটারের কাঁটা ৮০-৯০ এর ঘরে। কুয়াশার কারণে এত বেশি গতি তোলা বিপজ্জনক, কিন্তু আমার মন চাইছিল উড়ে চলে যাই। গাড়ির হিটার চালানো সত্ত্বেও আমার শীত লাগছিল না, বরং অনবরত ঘামছিলাম। ভয়ের কারণে আমার গলা বারবার শুকিয়ে কাঠ হয়ে আসছিল। আমি জ্যাকেটটা খুলে পাশে রাখলাম এবং বোতল থেকে কিছুটা পানি খেয়ে নিলাম। হাতের তালু ঘামে ভেজে পিচ্ছিল হয়ে যাচ্ছিল। বারবার প্যান্টে হাত মুছে স্টিয়ারিং ধরছিলাম। ভাবলাম একটু ধাতস্থ হয়ে গাড়ি চালাই। নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু শান্তি আমার কপালে ছিল না। হঠাৎ আমার কানে একটা শব্দ এলো। শব্দটা অ্যাম্বুলেন্সের পেছনের অংশ থেকে আসছে। প্রথমে ভাবলাম মনের ভুল বা রাস্তার ঝাঁকুনি। গাড়ির চাকা কোনো গর্তে পড়লে এমন শব্দ হতে পারে, কিন্তু না, শব্দটা ক্রমশ স্পষ্ট হতে শুরু করলো। এটা কোনো যান্ত্রিক শব্দ নয়। মনে হচ্ছিল কেউ একজন অ্যাম্বুলেন্সের মেঝের উপর ছটফট করছে। শব্দটা অনেকটা গলাকাটা মুরগি যেমন দাপাদাপি করে ঠিক তেমন ধপাস ধপাস আওয়াজ, আর তার সাথে একটা অস্পষ্ট গঙ্গানির মতো শব্দ। আমার কলিজাটা যেন মুখের কাছে চলে এলো। আমি নিশ্চিত পেছনে আমি ছাড়া আর কেউ নেই, শুধু ওই লাশটা ছাড়া। তাহলে এই শব্দ করছে কে? অ্যাম্বুলেন্সের ড্রাইভার কেবিনের সাথে পেছনের অংশের একটা ছোট কাচের পার্টিশন থাকে। আমি চাইলে ওই কাচ দিয়ে পেছনে তাকাতে পারি বা রিয়ার ভিউ মিরর দিয়ে দেখতে পারি, কিন্তু আমার সেই সাহস ছিল না। শব্দটা শুনে মনে হচ্ছিল লাশটা আবার স্ট্রেচার থেকে পড়ে গেছে এবং মেঝের উপর হাত পা ছুটছে, অথবা আরো ভয়ানক কিছু, কোনো খারাপ জিনিস লাশটাকে নিয়ে খেলছে। আমি রিয়ার ভিউ মিররে তাকানোর সাহস পাচ্ছিলাম না। আমার হাত দুটো স্টিয়ারিং হুইলে এত বেশি ঘামছিল যে মনে হচ্ছিল হাত ফসকে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি জোরে জোরে আল্লাহর নাম নিতে থাকলাম, লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকলাম, কিন্তু পেছনের শব্দটা থামছিল না, বরং বাড়ছিল। ধপাস ধপাস। মনে হচ্ছিল কেউ একজন খুব রাগে দেয়াল বা মেঝের উপর আছাড় খাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ নখ দিয়ে পার্টিশনের টিন বা কাছে আছড় কাটছে। শব্দটা আমার মস্তিষ্কে সুয়ের মতো বিচ্ছিল। আমার মনে হলো কোনো এক অদেখা ছায়া বা অবয়ব যেন লাশের শরীরটাকে নিয়ে তাণ্ডব চালাচ্ছে। মনে হচ্ছিল কেউ ভেতর থেকে দরজাটা ভেঙে বা পার্টিশন গ্লাস ভেঙে আমার দিকে আসার চেষ্টা করছে। গাড়ির ভেতরের বাতাস যেন ভারী হয়ে আসছিল। আমার মনে হচ্ছিল পেছনে যাই ঘটছে তা যদি আমি দেখি তবে আমি হার্ট অ্যাটাক করব। তাই আমি প্রতিজ্ঞা করলাম, যাই হয়ে যাক আমি আর গাড়ি থামাবো না এবং পেছনেও তাকাবো না। আমি শুধু সামনের রাস্তার দিকে তাকিয়ে থাকবো। রাস্তায় অন্য কোনো গাড়ি নেই, আমি সম্পূর্ণ একা। হেডলাইটের আলোতে শুধু কুয়াশার স্রোত দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছিল আমি যদি এখন পেছনে তাকাই তবে হয়তো দেখব লাশটা উঠে বসে আছে, অথবা কোনো কালো ছায়া আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। শব্দগুলো আমার মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করছিল। মনে হচ্ছিল কেউ আমার কানের কাছে এসে ফিসফিস করছে। আমি চিৎকার করে কাঁদতে চাইছিলাম, কিন্তু গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। আমি শুধু দোয়া করছিলাম, হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আমাকে সহি সালামতে লাশের বাড়িতে পৌঁছে দাও। পরিস্থিতিটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে আমার মনে হচ্ছিল আমি আর মানুষ নেই, ভয়ের এক জীবন্ত মূর্তিতে পরিণত হয়েছি। আমার পা কাঁপছিল, কিন্তু আমি অ্যাক্সিলারেটর থেকে পা সরাইনি, বরং গতি আরো বাড়িয়ে দিলাম। মনে হচ্ছিল গাড়িটা যত জোরে চলবে আমি তত দ্রুত এই নরক থেকে মুক্তি পাবো। কিন্তু পেছনের সেই তাণ্ডব থামছিল না। মনে হচ্ছিল আমার গাড়ির ভেতরে এক অদৃশ্য যুদ্ধ চলছে। আমি বুঝতে পারছিলাম না লাশটা কি আসলেই জীবিত হয়ে উঠল নাকি অন্য কিছু। এই অজানা রহস্য আমাকে পাগল করে দিচ্ছিল। কতক্ষণ এভাবে গাড়ি চালিয়েছি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি অনন্তকাল ধরে নরকের ভেতর দিয়ে যাচ্ছি। সময়ের জ্ঞান আমি হারিয়ে ফেলেছিলাম। পেছনের সে ভয়ানক শব্দগুলো একসময় একটু কমে এলো, কিন্তু পুরোপুরি থামল না।
মাঝে মাঝেই দু একটা ধপার শব্দ বা আঁচড় কাটার শব্দ আমাকে মনে করিয়ে দিচ্ছিল যে বিপদ এখনো কাটেনি। আমি আল্লাহকে ডাকতে ডাকতে অবশেষে গন্তব্যের কাছাকাছি পৌঁছালাম। দূরের বাড়িঘর আর রাস্তার ল্যাম্পপোস্টের আলো দেখে আমার মনে একটু সাহসের সঞ্চার হলো। কুয়াশার ঘনত্ব যেন লোকালয়ের কাছে এসে কিছুটা কমে গেল। আমি বুঝতে পারলাম আমি মানুষের লোকালয়ে ফিরে এসেছি। অবশেষে আমি ঠিকানায় পৌঁছালাম, গ্রামের ভেতরের রাস্তা, কিন্তু বাড়ির সামনে বাতি জ্বলছিল। গেটের সামনে লাশের আত্মীয় স্বজন অপেক্ষা করছিল। বেশ কয়েকজন মানুষ গেটের বাইরে দাঁড়িয়েছিল। আমি যখন গাড়িটা থামালাম তখন আমার শরীরে আর বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট ছিল না। স্টিয়ারিং হুইল থেকে হাত সরাতে আমার কষ্ট হচ্ছিল, আঙুলগুলো যেন জমে গিয়েছিল। তারা দৌড়ে এসে গাড়ির কাছে এলো। আমি কাজ নামালাম না, শুধু দরজাটা আনলক করলাম। তারা দ্রুত পেছনের দরজা খুললো। আমি ভয়ে ভয়ে ছিলাম যে তারা কি দেখবে। আমি ড্রাইভিং সিটে বসে রিয়ার ভিউ মিরর দিয়ে এক নজর তাকালাম। দেখলাম লাশটা আবার স্ট্রেচার থেকে নিচে পড়ে আছে, কাফনের কাপড় এলোমেলো। আত্মীয়রা হাই হাই করে উঠল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা আমাকে কিছু বলল না। তারা হয়তো ভেবেছে গ্রামের খারাপ রাস্তায় ঝাঁকুনির কারণে লাশ স্ট্রেচার থেকে পড়ে গেছে এবং কাফন এলোমেলো হয়ে গেছে। তারা লাশটা ধরাধরি করে নামিয়ে নিল। কেউ একজন বলল, রাস্তা খুব খারাপ ছিল, মনে হয় লাশ পড়ে গেছে। আমি কোনো প্রতিবাদ করলাম না, কোনো ব্যাখ্যা দিলাম না। আমার মুখ থেকে কোনো কথা ফুটল না। তারা আমার হাতে ভাড়ার টাকাটা গুঁজে দিল। একজন বয়স্ক লোক আমাকে বলল, বাবা তুমি খুব কষ্ট করেছো এই রাতে, ভেতরে এসো একটু পানি খাও। টাকাটা হাতে নেওয়ার পর আমার আর দাঁড়িয়ে থাকার বা কথা বলার ক্ষমতা ছিল না। এতক্ষণে মানসিক চাপ, ভয় আর ক্লান্তি আমাকে গ্রাস করে ফেলল। গাড়ি থেকে নামার চেষ্টা করতে আমার মাথা ঘুরে উঠল। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। আমি তাদের সামনেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। সে যেটুকু মনে আছে, কয়েকজন লোক আমাকে ধরে ফেললো এবং চিৎকার চেঁচামেচি শুরু হলো। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি পরদিন সকাল হয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে রোদ আসছে। আমি তাদের বাড়ির একটা ঘরের বিছানায় শুয়ে আছি। আমার পাশে কয়েকজন বসে আছে। জানলাম আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর তারা আমাকে ধরাধরি করে ঘরে নিয়ে মাথায় পানি ঢেলেছে এবং সারা রাত সেবা করেছে। তারা ভেবেছিল অতিরিক্ত জার্নি, ঠান্ডা আর না খেয়ে থাকার কারণে আমি অসুস্থ হয়ে পড়েছি। তারা জানতো না আমি কি ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছি। আমার পকেটে থাকা ফোন থেকে তারা আমার বাড়ির লোকদের খবর দিয়েছিল, কিন্তু কোনো এক সমস্যার কারণে তাদের আসতে আসতে আরো একদিন লেগে যায়। ওই একটা দিন আমি ওই বাড়িতে কিভাবে কাটিয়েছি তা শুধু আমি জানি। দিনের আলোতেও আমার ভয় কাটছিল না। প্রতিটা মুহূর্ত আমার মনে হতো সেই ছায়ামূর্তি বা খারাপ জিনিসটা আমার আশপাশে ঘটছে। আমি বাথরুমে যেতেও ভয় পাচ্ছিলাম। ওই বাড়ির লোকেরা আমাকে যথেষ্ট সমাদর করেছে, কিন্তু আমি শুধু পালিয়ে বাঁচতে চাইছিলাম। পরে আমার পরিবারের লোকজন এসে আমাকে বাড়ি নিয়ে যায়। সুস্থ হতে আমার অনেকদিন সময় লেগেছিল। জ্বরে আমি প্রায় 2 সপ্তাহ বিছানায় পড়েছিলাম। ভুল বকতাম, ঘুমের মধ্যে চিৎকার করে উঠতাম, কিন্তু সেই রাতের ঘটনা আমি কাউকে খুলে বলতে পারিনি, এমনকি আমার পরিবারকেও না। লোকে হয়তো আমাকে পাগল ভাববে বা গাঁজাখুরি গল্প মনে করবে। তবে সেই ঘটনার পর আমি একটা কঠিন সিদ্ধান্ত নিই, আমি আর কোনোদিন অ্যাম্বুলেন্স চালাবো না। সে রাতের বিভীষিক আমাকে এতটাই প্রভাবিত করেছিল যে স্টিয়ারিং হুইল ধরলেই আমার হাত কাঁপত। কাউসার তার সেই প্রতিজ্ঞা রেখেছে। সেদিনের পর থেকে সে আর কখনো ড্রাইভিং সিটে বসেনি। জীবিকার জন্য অন্য পেশা বেছে নিয়েছি, কিন্তু সেই কুয়াশাচ্ছন্ন রাতের স্মৃতি আজও আমাকে তাড়া করে বেড়ায়। আজও কুয়াশা দেখলে আমি ভয়ে কুঁকড়ে যাই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শেষ ঘটনা। আশা করি আজকের 2টি ঘটনা আপনাদের কাছে ভালো লেগেছে। এত সুন্দর একটা ঘটনা লিখে পাঠানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এখানে বিদায় নিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কারো জীবনের ভয়ের অধ্যায় নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন এবং বেল নোটিফিকেশন অন করে রাখুন সর্বপ্রথম ভয়ের নোটিফিকেশন পাওয়ার জন্য। কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। শেয়ার করবে এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম মোহাম্মদ ইন্তাজ হোসেন। ওনার বাড়ি যশোর জেলার সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের চূড়ামনকাটি বাজার এলাকায়। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছে। সময় 2020। উনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান, তাই এই ধরনের কাজের জন্য বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হয়। আর ওনার কাজের জন্য 2 জন সহযোগী ওই সময় ছিল। একজনের নাম আশরাফুল আর একজনের নাম জুবায়ের। এই 3 জন একটি বাইসাইকেলে আসা যাওয়া করতেন। জুবায়ের সামনের দিকে বসতো, আশরাফুল অধিকাংশ সময় সাইকেল চালাতো,
আর এই ইন্তাজ ভাই উনি পেছনে বসতেন। ওনাদের কাজের জন্য যে যন্ত্রপাতিগুলো লাগে এগুলো একটা বক্সের মধ্যে ঢুকানো থাকতো। এই বক্সটা হাতে নিয়ে উনি বসতেন সাইকেলের পেছনের দিকে, কখনো কখনো উনিও চালাতেন, মানে যখন যেটা সুবিধা হয় আর কি। তো ওনারা কাজে গিয়েছিলেন পার্শ্ববর্তী একটি গ্রামে, সেই গ্রামের নাম হচ্ছে ডাকাতিয়া। এই ডাকাতিয়া গ্রামে কাজে গিয়েছেন। যখন বিকেল হয়ে গেছে, ওই দিনের মতো কাজ শেষ করেন, কাজ আরো বাকি ছিল, পরের দিন এসে আবার কাজ করতে হবে, ওনারা ওখান থেকে বেরিয়ে পড়েন। ইচ্ছা ছিল যে সন্ধ্যার আগে বাড়িতে পৌঁছাবেন, কিন্তু বের হতে একটু দেরি হয়ে গেছে, তাই শর্টকাট পথ ধরেছেন। ডাকাতিয়া গ্রাম থেকে ওনারা যে পথ দিয়ে যাবেন, বিশেষ করে শর্টকাট ওয়ে যেটা ধরেছেন আর কি, বিজয়নগর নামে একটা জায়গা পড়ে। এই বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন সাইড দিয়ে একটা কাঁচা রাস্তা রয়েছে। এই কাঁচা রাস্তা দিয়ে যদি যাওয়া যায় তখন এই চূড়ামনকাঠি বাজার পড়ে। যেহেতু এটা শর্টকাট রাস্তা, সময়ও নাই, সন্ধ্যা লেগে গেছে, ইতিমধ্যে মাগরিবের আজানও হয়ে গেছে, তখন ওনারা এই পথ দিয়ে আসছেন। যখন এই বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে যে রাস্তায় এসেছেন, তখন দেখতে পেলেন যে কাছাকাছি থাকা একটা বিশাল বড় জাম গাছের নিচে একজন বয়স্ক ভদ্রলোক মাগরিবের নামাজ পড়ছেন। চারদিকে কিন্তু তখনও মোটামুটি ভালোই আলো ছিল, এই জন্য বোঝা যাচ্ছিল আর কি। তবে ওনারা বুঝতে পেরেছিলেন যে অল্প সময়ের মধ্যেই চারদিকে অন্ধকার নেমে আসবে, যেহেতু মাগরিবের আজান হয়ে গেছে, নামাজও সবাই পড়া শুরু করে দিয়েছে। ওনারা ওই পথ দিয়ে আগাতে থাকলেন। যেহেতু এই ইন্তাজ ভাই পেছনে বসা ছিলেন, উনি তো ওনার মতো করে বসে আছেন, সাইকেল চলছে কাঁচা রাস্তা দিয়ে। হঠাৎ করে ইন্তাজ ভাইয়ের কাছে মনে হলো ওনার ঘাড়ে কে যেন সজোরে কোনো ডাল বা কঞ্চি দিয়ে আঘাত করেছে। এত জোরে লেগেছে, উনি প্রচন্ড ব্যথা পান, উফ করে ওঠেন, আর এক হাত দিয়ে ঘাট ডলতে ডলতে পেছন দিকে তাকিয়েছেন যে কিসে লাগলো। পেছন দিকে তাকিয়ে দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। একটা বাঁশের কঞ্চির উপরে একটা অবয়ব বসে আছে। অবয়বটা দেখতে অনেকটা সান্তা ক্লজের মতো। ক্রিসমাস ডেতে আমরা এই ধরনের ক্যারেক্টারগুলো দেখতে পাই, যে সান্তা ক্লজ অনেকের জন্য গিফট নিয়ে আসছে, এক ধরনের আলখেল্লা পরা, সাদা দাড়ি, মাথায় অদ্ভুত টাইপের একটা টুপি, মনে হচ্ছে ওই রকমই কিছু একটা। তবে এটার মুখমণ্ডলটা ছিল খুবই সাদা, চোখ, নাক, মুখ খুব একটা বোঝা যাচ্ছিল না, তবে লম্বা লম্বা সাদা দাড়ি বোঝা যাচ্ছিল। আর এটা ছিল বেশ বেটে আকৃতির। এই জিনিসটা বসে আছে কঞ্চির উপরে। উনি এই জিনিসটা দেখে মারাত্মক ভয় পেয়ে যান যে আরে এইটা কি, এটা কোত্থেকে এলো। এই চিন্তা করতে করতে আবার তাকিয়ে দেখেন যে না, ওইটা নাই। তখন তো সাইকেল সামনের দিকে আর একটু এগিয়ে গেছে। কিছুক্ষণ পরেই আর একটা জিনিস দেখতে পান। তখন অবশ্য সাইকেলটা ভৈরব নদীর পাশ দিয়ে চলছে। ওখানে আর একটা বাঁশঝাড়ের মতো জায়গা রয়েছে, ওইখানে সাইকেলটা চলে আসে। তখন কিন্তু আলো প্রায় একদমই কমে এসেছে, হালকা হালকা একটু আলো তখনও আছে। ওই সময়ে উনি দেখতে পান একটা বাঁশঝাড়ের ভেতরে কঞ্চির উপরে এবার দুইটা অবয়ব বসে আছে। ওই যে পূর্বে যেই অবয়বটা দেখেছিলেন, একই রকমের অবয়ব, মনে হচ্ছে একটার একটার কপি। বসে বসে মনে হচ্ছে শুধু এই ইন্তাজ ভাইকে দেখছে। তখন ইন্তাজ ভাই এই যে আশরাফুল, জুবায়ের, এই দুজনকে বলেন, এই দেখ তো সামনে ওটা কি দেখা যায় বাঁশঝাড়ের ভেতরে। ওনারা তাকে বলেন, কই, আমরা তো কিছু দেখি না। তখন ইন্তাজ ভাই বুঝতে পারলেন উনি একাই দেখছেন, এরা দুজন দেখতে পাচ্ছে না। ওই পথটা ওনারা আগানোর পর পেছন দিকে আবার তাকালে এই অবয়বটাকে ইন্তাজ ভাই দেখতে পাননি। ওনারা চলে আসেন বাড়ির কাছাকাছি। এরপর ইন্তাজ ভাই উনি ওনার বাড়িতে চলে আসেন। আসার পর গোসল করেছেন, হালকা কিছু খাবার খেয়েছেন। এরপর উনি চিন্তা করলেন যে ওনাদের গ্রামের খুব কাছাকাছি উত্তরপাড়া নামে একটা জায়গা আছে, সেখানে ওয়াজ মাহফিল হবে, ওখানে যাবেন। তো ওখানে গিয়েছেন, ওনার পরিচিত বেশ কয়েকজনের সাথে দেখাও হয়। নাজমুল নামে একজনের সাথে দেখা হয়, সে অন্য জায়গায় চাকরি করতে বেড়াতে এসেছে, গল্পগুজব হলো। ওয়াজ মাহফিলে দেখা যাচ্ছে যে ভাজা পোড়ার অনেক দোকান বসে, সেখান থেকে উনি ভাজা পোড়াও খেলেন। ওয়াজ মাহফিল তো বেশ রাতে শেষ হবে, এত রাত পর্যন্ত থাকাটা ওনার জন্য আসলে কঠিন ছিল, কেননা সকালবেলা ওনাকে আবার কাজে যেতে হবে। সারাদিন অনেক পরিশ্রম করেছেন, ঘুমও আসছে। মোটামুটি রাত 10টা পর্যন্ত ওয়াজ মাহফিলে উনি ছিলেন, ওয়াজ শুনেছেন। ওয়াজের প্রতি আবার ওনার বেশ ভালো একটা আগ্রহ। ওনার মোবাইল ফোনেও কিন্তু বাংলাদেশের খ্যাতিমান কিছু
ব্যক্তির ওয়াজগুলো ডাউনলোড করা ছিল। রাতের বেলা ঘুমানোর সময়ও উনি শোনেন, আবার ইলেকট্রিক কাজ করার সময়ও এটা চালিয়ে দিয়ে শুনতে থাকেন, অবসর সময়ও শোনেন। এটা শোনা ওনার একটা নেশাই বলতে হবে। উনি ওখান থেকে রাত 10টার দিকে ঠিকঠাক মতো বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার সময় আর কোনো সমস্যা হয়নি। উনি ঘুমিয়ে গেছেন। রাত আনুমানিক 3টার কাছাকাছি হবে হয়তো। হঠাৎ করে ওনার কাছে মনে হয় ওনার শরীর আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে, শরীরকে উনি নাড়াতে পারছেন না। ওই সময় ওনার চোখ খুলে যায়। তাকিয়ে দেখেন পায়ের কাছে সেই অবয়ব বসে আছে যেটাকে প্রথমবার উনি দেখেছিলেন, একটা অবয়ব। তবে এবারে কিন্তু অন্য একটা ব্যাপার রয়েছে। অবয়বের সবকিছু আগের মতো থাকলেও চেহারাটা খুবই খুবই কালো। কিন্তু প্রথমবার দেখেছিলেন চেহারাটাও সাদা। চোখ, নাক, মুখ এগুলো কিন্তু প্রথমবার বোঝা যাচ্ছিল না, এবারও বোঝা যাচ্ছে না। কেননা চেহারাটা এবার খুবই অন্ধকারচ্ছন্ন, কিন্তু দাড়ি যে সাদা এটা বোঝা যাচ্ছে। এটা দেখার পর উনি মারাত্মক ভয় পেতে শুরু করলেন। সময়টা শীতকাল হলেও দরদর করে ঘামছেন উনি, হাত পা নাড়াতে পারছেন না। ওই সময় ঘটে আর একটা ঘটনা। ওই অবয়বটা কি করে, সে পায়ের দিক থেকে এসে মাথার কাছে আসে, মাথার কাছ থেকে মোবাইল ফোনটা নেয়, মোবাইল ফোনটা অন করে। অন করার পর এই যে ওয়াজ মাহফিল যেগুলো ছিল ডাউনলোড করা, এর মধ্যে একটা ওয়াজ সে বের করেছে। বের করার পর মোবাইল ফোনের ভলিউমটা ফুল স্পিড দিয়েছে, দিয়ে এই ইনতাজ ভাইয়ের কানের উপর চেপে ধরেছে যে ওয়াজ শুনবি শোন, মানে এমন একটা অবস্থা। এরকম বেশ কিছুক্ষণ করেছে। এদিকে উনি তো নড়াচড়া করতে পারছেন না, কোনোভাবেই করতে পারছেন না। কতক্ষণ যে এভাবে চলেছে উনি নিজেও বলতে পারেন না। তবে একটা সময় মোবাইল ফোনটা বন্ধ করে দিয়ে ওই জিনিসটা আবার চলে যায়, ভ্যানিশ হয়ে যায়। এরপরে গিয়ে উনি ওনার শরীরকে নাড়াতে পেরেছিলেন। ওই রাতে তো আর কিছুই করা যাবে না, তখন কোথায় যাবেন, শীতের রাত। সকাল হলে উনি ওনার পরিচিত একজন হুজুরের কাছে যান, গিয়ে সব কথা খুলে বলেন। হুজুর বলেন যে সন্ধ্যার সময় তো ওই পথ দিয়ে আসছিলা, কোন দুষ্ট জিন তোমার উপর নজর দিয়েছে, আবার তুমিও তাকিয়েছো, হয়তোবা ওরাও বুঝতে পারেনি যে তুমি তাদেরকে দেখে ফেলবে, দেখা দেখি হয়ে গেছে, এই জন্যই তোমার পিছু নিয়েছিল। আমি ঝাড়ফুঁক করে দিলাম, আশা করি আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, ওখান থেকে ঝাড়ফুঁক করে আসার পর ইমতাজ ভাইয়ের সাথে আর তেমন কোনো সমস্যা হয়নি। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ইমতাজুল হোসেন ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের আজকের শনি রাতের 66তম এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনি রাতের 66তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম শাহিন। ওনার বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলায়। ওনার বর্তমান বয়স 27 বছর। উনি একজন সিকিউরিটি গার্ড। উনি জানিয়েছেন যে ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল 2025 সালের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে। ওই সময় গাজীপুরে অবস্থিত বেশ বড় একটি গার্মেন্টস কারখানা কয়েক মাসের জন্য বন্ধ ছিল, কারণ ওখানে বেশ কিছু ইন্টারনাল ব্যাপার ছিল, যার কারণে কয়েক মাসের জন্য ওনারা বন্ধ রেখেছিলেন। এখন বন্ধ রাখলে অনেক জিনিস তো চুরি হয়ে যেতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। এই জন্য ওই সময় ওই কোম্পানি নিজস্ব কোনো সিকিউরিটি না নিয়ে, যেমন তাদের তো নিজস্ব কিছু সিকিউরিটি ম্যান ছিল বা সিকিউরিটি গার্ড ছিল, তাদেরকে না নিয়ে আরেকটি কোম্পানির সাথে ওনারা কথা বলেন। ওই কোম্পানি থেকে 15 থেকে 17 জনের একটা টিম তারা এখানে আসে নির্দিষ্ট কিছু দিনের জন্য এই সিকিউরিটি গার্ড হিসাবে দায়িত্ব পালনের জন্য। কথা ছিল যে যখন ফ্যাক্টরিটা ওপেন হবে বা গার্মেন্টসটা ওপেন হবে তখন ওনারা চলে যাবেন। এই অল্প কিছুদিনের জন্যই মূলত তাদেরকে পাঠানো হয়েছিল। ওনারা যখন আসেন প্রথমে বুঝিয়ে দেওয়া হয়, ঘুরিয়ে ঘুরিয়ে বুঝিয়ে দেওয়া হয় যে কিভাবে কিভাবে কোথায় কিভাবে টহল ওনারা দিবেন, আর কি কারা হেঁটে দেবেন, কারা একটা নির্দিষ্ট জায়গায় বসে দেবেন। তো সবকিছু ঠিকঠাকই ছিল প্রথম কয়েকদিন। তবে ওইখানে কয়েকটা ওয়াচ টাওয়ার ছিল, অনেক উঁচু না,
মোটামুটি উঁচু আর কি। ওই ওয়াচ টাওয়ারের উপরে একজন পাহারা দিবেন, চতুর্দিকে 4টা ওয়াচ টাওয়ার আছে, ওই ওয়াচ টাওয়ারে তারা পাহারা দিবেন এরকম কথা ছিল। এরকম 4 জন করে পাহারা দিচ্ছিল না। যার রাতে বেলা ডিউটি পড়ে সারা রাত ওই ওয়াচ টাওয়ারেই বসে থাকেন, ইমার্জেন্সি দরকার হলে বা ওয়াশরুমে যাওয়ার দরকার হলে ওই সময়ের জন্য শুধু নিচে নামেন। এই যে শাহিন ভাই, ওনার ডিউটি পড়ে এক রাতে ওই ওয়াচ টাওয়ারে। তো উনি বসে আছেন, বসে থাকতে থাকতে একটু ঝিমুনি ভাব তো আসবেই। তখন রাত আনুমানিক 3:30 থেকে 4টার মতো হতে পারে। ওনারা বসে বসে কি করতেন, ওই মোবাইল ফোন চালাতেন, ফেসবুক বা ইউটিউব এগুলো চালাতেন আর কি, যাতে করে সময়টা কেটে যায়। যেহেতু ওখানে কোনো লোকজন ছিল না, সবকিছু বন্ধই ছিল, মাঝে মাঝে ওনারা বাঁশি বাজাতেন জোরে করে, যাতে করে আশেপাশে যদি কোনো চোর ডাকাত আসে তারা যেন ভয় পেয়ে চলে যায়। তো এরকম কিন্তু ওনারা করতেন। মাঝে মাঝে চিৎকার দিয়ে উঠতেন যে সাবধান, এরকম চিৎকার দিয়ে উঠতেন। তখন যাদের একটু ঘুম ঘুম ভাব থাকে, ঘুম ঘুম ভাবটাও কেটে যায়। তো ওনার একটু ঘুম ঘুম ভাব চলে আসে। হঠাৎ করে মনে হলো ধপ 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 আওয়াজ হচ্ছে। চিন্তা করেন কি ব্যাপার, এত জোরে আওয়াজ কোথায় হয়? মনে হলো এই ওয়াচ টাওয়ার থরথর করে কাঁপছে। উনি তো ধর্মর করে উঠছেন, কি ব্যাপার, ঘটনা কি, কি হলো, ভূমিকম্প শুরু হলো নাকি? তখন উনি দেখতে পান একটা ভয়ঙ্কর দৃশ্য। মনে হচ্ছে বিশাল দেহী একটা মানুষ, যার মাথা যে কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। এই জিনিসটা এই ফ্যাক্টরির পাশে যে দেয়ালের পাশে কিন্তু অন্য কোনো স্থাপনা নেই। এই পাশ দিয়ে হেঁটে হেঁটে এক পাশ থেকে আরেক পাশ চলে গেল। সে এক এক কদম ফেলছে, মনে হচ্ছে আধা কিলোমিটার পার হয়ে গেল, এমন একটা অবস্থা। সে যখন পার হচ্ছিল তার পায়ের নিচে কিন্তু দূরে থাকা বিল্ডিংও পড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু ওই বিল্ডিং গুলো কিন্তু স্বাভাবিকই আছে। সে তার মতো করে হেঁটে চলে গেল। হঠাৎ করে জীবনে প্রথমবারের মতো এরকম একটা দৃশ্য দেখে উনি তো মারাত্মক ভয় পেয়ে যান। এদিকে উনি কি করেছেন, অন্য ওয়াচ টাওয়ারে ওনার যারা কলিগরা আছেন তাদেরকে ফোন দিয়েছেন। তাদেরকে ফোন দিয়ে বললেন এই ঘটনা, তারা কিছু দেখেছে কিনা। তখন তারা বলে না, তো তারা কিছু দেখেনি। তো ওই রাত ওভাবেই কেটে যায়। সকালবেলা উঠে উনি আবার ঘুমিয়েছেন, অন্যরা ডিউটি করেছে। এর পরেও দেখা গেল যে কয়েক রাত উনি ডিউটি করেছেন, তবে ওই কয়েক রাতে আর উনি কিছু দেখেননি, কারণ সবার কিন্তু একসাথে প্রতিদিনই ওয়াচ টাওয়ারে ডিউটি পড়তো না, এক একজনের এক এক জায়গায় পড়তো। কখনো দিনের বেলা ডিউটি পড়তো, কখনো রাতের বেলা ডিউটি পড়তো। তো ওনার এরকম 3-4 বার আরো ওয়াচ টাওয়ারে ডিউটি পড়ে, তবে উনি 3-4 বারের মধ্যে কিছু দেখেননি। এরপরে দেখা গেল যে সপ্তাহখানেক উনি দিনের বেলাতে ডিউটি করেছেন। এরপর আবার যখন রাতের বেলা ডিউটি করার জন্য ওনার ডিউটিটা ফিক্সড করা হয়, তখন এক রাতে পড়লো ওই ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে ডিউটি পড়লে ওনার মনের মধ্যে একটা আতঙ্কই কাজ করতো। একবার তো ভয়ের কিছু দেখেছেন। এবার হলো কি, রাত আনুমানিক 2টো কি 2:30টার দিকে। তখনও কিন্তু উনি ঘুমান নাই। উনি তখন ইউটিউবে কোনো একটা কিছু দেখছিলেন, নাটক বা কিছু একটা দেখছিলেন আর কি। হঠাৎ করে মনে হলো কিছু কিচিরমিচির আওয়াজ। চিন্তা করেন কি ব্যাপারে, কিচিরমিচির আওয়াজ আসে কোত্থেকে এত রাতের বেলা? একসাথে সব পাখি উড়ে যাচ্ছে কিনা। আমার মনে হচ্ছে যে অনেকগুলো মুরগি যদি একসাথে থাকে, নিজেদের মধ্যে কিচিরমিচির করে যেরকম শব্দ হয় ওরকম মনে হচ্ছে। শব্দটা নিচ থেকে আসছে। উনি যখন নিচের দিকে তাকিয়েছেন তখন দেখেন আর একটা ভয়ঙ্কর দৃশ্য। মনে হচ্ছে 1 ফুট উচ্চতার বামন আকৃতির কিছু মানুষ, এদের সংখ্যা হবে 25 থেকে 30 জন আনুমানিক। এরা লাইন ধরে হেঁটে যাচ্ছে এবং এরা নিজেদের মধ্যে কথা বলছে এরকম কিচিরমিচির শব্দ করে। কি যে বলছে এটা উনি বুঝতে পারছেন না। এরা লাইন ধরে মনে হলো ওই ফ্যাক্টরির দেয়ালের ওই পাশে যেই রাস্তার মতো জায়গা রয়েছে, রাস্তাও ঠিক বলা যাবে না, মানে ওইখানে আসলে মানুষজন ওভাবে হেঁটে যেতে পারে না, ওই দিক দিয়ে তারা দিব্যি হেঁটে চলে যাচ্ছে এবং নিজেদের মধ্যে এরকম কিচিরমিচির করে কথা বলছে। কি কথা বলছে এটা তো উনি বুঝতে পারলেন না। এই দৃশ্য দেখে উনি খুব একটা ভয় পাননি, তবে বেশ অবাক হয়েছেন যে বামন আকৃতির জিন একসাথে এতগুলো লাইন ধরে হেঁটে চলে গেল। ওই রাতে ওনার খুব একটা ভয় লাগেনি, উনি স্বাভাবিকভাবে ডিউটি করেছেন। এর পরের রাতে আবারও ওনার ওয়াচ টাওয়ারে ডিউটি পড়ে, ওই একই ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার কিন্তু 4টা ছিল, কিন্তু ওনার ওই একই ওয়াচ টাওয়ারে বারবার ডিউটি পড়ে। উনি যখন ডিউটি করছেন তখন ভোর হবে হবে ভাব, মানে ফজরের আজান দেয়নি আর কি,
মানে ফজর আজান দেবে দেবে ভাবে এমন একটা সময় হঠাৎ করে উনি দেখতে পান যে বেশ লম্বা বলতে 10 ফুটের মতো আনুমানিক উচ্চতা হবে, এরকম 7-8 জন লোক তারা লাইন ধরে হেঁটে যাচ্ছে। সামনে একজন আর পেছনে এরকম আরো 6 জনের মতো। সামনে যিনি হাঁটছেন তার হাতে হারিকেনের মতো একটা কিছু আছে, ঠিক হারিকেন না কিন্তু ওই রকম টাইপের লণ্ঠন জাতীয় কিছু একটা আছে, হেঁটে যাচ্ছে। চেহারাটা বোঝা যাচ্ছে না, মাথায় ঘোমটার মতো দেয়া। তো ওই সময় হয়েছে কি, উনি কিন্তু মোবাইল ফোন চালাতে পারছিলেন না, কেননা ওনার ফোনের এমবি শেষ হয়ে গিয়েছিল, যার কারণে ফোনটা উনি অফ রেখেছিলেন। অফ রাখা বলতে উনি ওই ইউটিউব বা ফেসবুক এটা চালাতে পারছিলেন না। এর মধ্যে কি হয়েছে, হঠাৎ করে ওনার ফোনে একটা কল চলে আসে, রিংটোন বেজে ওঠে। ওনাদের আর একজন ব্যক্তি তাকে ফোন করেছে কোন একটা জরুরি বিষয় বলার জন্য। যেই না রিংটোন বেজে উঠেছে, আর সাথে সাথে ওই যে লাইনে থাকা সামনের যে ব্যক্তি, এই ব্যক্তিটা ওখান থেকে ঘুরে তাকিয়েছে একদম ওয়াচ টাওয়ারের মাথার দিকে, যেখানে এই শাহিন ভাই বসে আছেন। যেই না তাকিয়েছে, শাহিন ভাই মারাত্মক ভয় পেয়েছেন। উনি দেখেন যেই জিনিসটার মাথা এতক্ষণ স্বাভাবিকভাবেই মনে হচ্ছিল, মানে স্বাভাবিক মাথা, যদিও চেহারা দেখা যাচ্ছিল না, মনে হচ্ছে এনার মাথাটা অনেক বড়, মানে বডির থেকে অনেক বড় মাথা, চোখ দুটো অনেক বড় বড়, খুব রাগান্বিত ভাবে ওনার দিকে তাকিয়েছে। হঠাৎ করে তাদের মাথা এতটা বড় হয়ে গেছে, তাদের বলতে ওই প্রথমজন যিনি, এত বড় হয়ে গেছে, তার দিকে এমন ভাবে তাকিয়েছে, উনি মারাত্মক ভয় পেয়েছেন। ওইখানেই প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়েছেন, তবে উনি অজ্ঞান হননি। ওনার চিৎকারে ওই ওয়াচ টাওয়ারের অন্যান্য জায়গায় থাকা ব্যক্তিরা যারা ডিউটি করছিলেন তারাও তো চমকে ওঠেন, কি ব্যাপারে এত জোরে চিৎকার দিল কেন। তারা দূর থেকে বসে কি হয়েছে কি হয়েছে। এদিকে হয় কি, উনি কিন্তু অজ্ঞান হন নাই, তবে উনি একটা এমন সিচুয়েশনে পড়ে গেছেন যে ওনার মাথা ঘুরছে, মনে হচ্ছে এখনই উনি পড়ে যাবেন। আর ওই ওয়াচ টাওয়ার থেকে যদি উনি পড়ে যান তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তবে আল্লাহর রহমতে উনি পড়েন নাই, আবার অজ্ঞানও হন নাই, তবে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন, সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। এদিকে অন্যান্য জায়গায় থাকা ব্যক্তিরা যখন কোনো রিপ্লাই পাচ্ছিলেন না, উনি কোনো কথা বলছেন না, তখন নিচে থাকা কয়েকজন তারা বুঝতে পারেন যে উপরে একটা সমস্যা হয়েছে। ওনাদের কয়েকজন তো নিচে ছিলেন, অন্যান্য ওয়াচ টাওয়ার থেকে বলা হয়েছে ওই ওয়াচ টাওয়ারে ওই যে শাহিন আছে, ওর সাথে মনে হয় কোনো সমস্যা হয়েছে। তো এর মধ্যে নিচ থেকে একজন উপরে ওঠেন, দেখা গেল যে উনি অজ্ঞান হন নাই, একটু পানির ছিটা দেন, কারণ ওখানে কিন্তু খাওয়ার জন্য পানি নিয়ে উঠেছিলেন উনি। ওই পানি থেকে পানির ছিটাটা মুখে দেওয়া হয়, এরপর উনি একটু স্বাভাবিক হন। তারপর যিনি এসেছেন উনি বলেন যে ঠিক আছে, তুমি কি এখন নিচে নামতে পারবে, সেই শক্তি আছে? উনি বলেন হ্যাঁ ঠিক আছে, নিচে নামতে পারবেন উনি। আর ওয়াচ টাওয়ারটা যে খুব বেশি উঁচু তাও না, তারপরও আরো কয়েকজন ওখানে এসেছিলেন যাতে করে সাবধানে উনি নিচে নামতে পারেন। উনি নিচে নেমে আসেন, এরপর ওই রাতের মধ্যে ওনাকে বিশ্রামে পাঠিয়ে দেওয়া হয়। এরপর উনি ওখানে যিনি ইনচার্জ ছিলেন, অর্থাৎ সিকিউরিটি ইনচার্জ, মানে ওনাদের যিনি টিম লিডার আর কি, তার কাছে এই শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা খুলে বলেন। ওনারা বলেন যে ওনাদের কারোর সাথে কিন্তু কোনো ঘটনা ঘটেনি, বিশেষ করে ওই ওয়াচ টাওয়ারে কিন্তু আরো কয়েকজন ডিউটি করেছে বিভিন্ন সময়, প্রতিদিনই তো ডিউটি করতেই হয়, তাদের কারোর সাথে কোনো ঘটনা ঘটেনি। যেহেতু ওনার সাথে এটা ঘটছে, বেশ কয়েকবার হয়েছে, এটা উনি দেখলেন, তখন ওনাকে আর ওই ওয়াচ টাওয়ারে ডিউটি দেওয়া হয়নি। 3 মাসের মতো ওনারা ওখানে ছিলেন। তো এর ভিতরে অন্যান্য যারা ওয়াচ টাওয়ারে ডিউটি করেছেন তাদের মধ্যে একজন বলেছিলেন যে উনি একটা গরম বাতাসের মতো অনুভূতি পেয়েছিলেন, এছাড়া অন্য কোনো ধরনের অনুভূতি উনি পাননি। 3 মাস পরের যে ঘটনাটা সেটা হচ্ছে ওই ফ্যাক্টরিটা ওপেন হয়ে যায়। পরবর্তীতে ওনাদের যেই সিকিউরিটি গার্ড ছিল তাদেরকে দিয়েই সিকিউরিটি কাজটা ওনারা চালিয়ে নেন এবং চুক্তি মোতাবেক ওনাদেরকে বেতন ভাতা পরিশোধ করে কোম্পানিতে আবার ন্যস্ত করা হয়, যে কোম্পানির সাথে চুক্তি করে ওনাদেরকে নিয়ে আসা হয়েছিল। তো এখনো উনি আর একটা জায়গায় সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্ব পালন করছেন। আর যখন রাতের বেলা উনি অবসরে থাকেন, অবসর বলতে দেখা যাচ্ছে যে ওরকম হাঁটাহাঁটি করা লাগছে না, এক জায়গায় বসে থাকা লাগছে, যখন নাইট ডিউটি পরে আর কি, তখন আপনার ওয়ার্ল্ডের ঘটনাগুলো শুনতে থাকেন। দিনের বেলাতে উনি শোনেন, তবে দিনের বেলাতে সুযোগ কম থাকে, কারণ দিনের বেলা দেখা যাচ্ছে যে আশেপাশে অনেক শব্দ, তারপর অনেকের সাথে কথা বলতে হয়, অনেকে এসে অনেক ধরনের প্রশ্ন করেন, যার কারণে ওভাবে শোনা হয় না বলে জানিয়েছেন। তবে রাতের বেলা ডিউটি পড়লেই উনি আপনার ওয়ার্ল্ডের ঘটনাগুলো শোনেন।
ধন্যবাদ জানাচ্ছি শাহিন ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি একটি অ্যাম্বুলেন্স ড্রাইভারের ঘটনা। রাত তখন ঠিক 2টা, শহরের সব রাস্তা প্রায় ফাঁকা। অ্যাম্বুলেন্স চালক রফিক ও প্যারামেডিক সুমন জরুরি কল পেয়ে দ্রুত রওনা দিল একটি পুরনো গ্রামের দিকে। খবর এসেছিল একজন বৃদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। গ্রামের শেষ প্রান্তে পৌঁছে তারা দেখল একটি ভাঙ্গাচোরা বাড়ির সামনে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছেন। তিনি ধীরে ধীরে বললেন, তাড়াতাড়ি আসুন, আমার মা বাঁচবে না। দুজন দ্রুত স্ট্রেচার নিয়ে ঘরে ঢুকলো। ঘরের ভিতরে একটা বৃদ্ধা নিথর হয়ে শুয়ে আছে, কোনো নাড়াচাড়া নেই, শ্বাসও নেই। সুমন পরীক্ষা করে বলল, উনি তো অনেক আগেই মারা গেছেন। হঠাৎ ঘরের দরজা নিজে থেকে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। চারদিকে অস্বাভাবিক ঠান্ডা নেমে এলো। বাতাসে ভেসে আসতে লাগলো ফিসফিস শব্দ, আমাকে নিয়ে চলো। রফিক কাঁপতে কাঁপতে দরজা খুলে বাহিরে বের হইতে দেখলো যে মহিলা তাদের ডেকে এনেছিল তিনি আর নেই। তারা দ্রুত মৃতদেহটি অ্যাম্বুলেন্সে তুলল। ফেরার পথে রাস্তার মাঝখানে ঘন কুয়াশা নেমে এলো। হেডলাইটের আলো ঠিকমতো কাজ করছিল না। হঠাৎ সুমন পিছনের ভিউ মনিটরে দেখল স্ট্রেচারে শুয়ে থাকা বৃদ্ধা ধীরে ধীরে উঠে বসেছে। রফিক ভাই, পিছনে তাকাবেন না, কাপা গলায় বলল সে। কিন্তু রফিক নিজেকে সামলাতে না পেরে একবার আয়নায় তাকালো। বৃদ্ধার চোখ দুটো সম্পূর্ণ কালো, ঠোঁটে ভয়ঙ্কর হাসি। তিনি ফিসফিস করে বললেন, তোমরা ভুল মানুষকে নিয়ে যাচ্ছ। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের সব লাইট হঠাৎ নিভে গেল। মাত্র কয়েক সেকেন্ড পর আবার আলো জ্বলে উঠল। স্ট্রেচার খালি। দুজন আতঙ্কে অ্যাম্বুলেন্স থামিয়ে বাহিরে বের হল। চারদিকে কেউ নেই, শুধু দূরে শোনা যাচ্ছে একটি বৃদ্ধার হাসি। পরের দিন সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু রফিক ও সুমনের কোনো খোঁজ নেই। তদন্তে জানা গেল যে বাড়ি থেকে তারা কল পেয়েছিল সেটি প্রায় 20 বছর আগে আগুনে পুড়ে গিয়েছিল। সেই দুর্ঘটনায় একজন বৃদ্ধা ও তার মেয়ে মারা যান। আরো ভয়ঙ্কর বিষয় হলো, সেদিন রাতে জরুরি সেবা কেন্দ্রের রেকর্ড পরীক্ষা করে দেখা গেল ওই ঠিকানা থেকে কোনো কলই আসে। আজও গভীর রাতে নির্জন রাস্তায় নাকি পুরনো অ্যাম্বুলেন্স দেখা যায়। সেটি ধীরে ধীরে চলে যায় কুয়াশার ভিতর, আর ভিতর থেকে শোনা যায় একটি কর্কশ কণ্ঠ, আমাকে বাড়ি নিয়ে চলো। এই ঘটনার পর পুরো জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রফিক আর সুমনের কোনো খোঁজ পাওয়া গেল না। পুলিশ, ফায়ার সার্ভিস, এমনকি ডুবুরি দলও আশেপাশের খাল, বিল ও জঙ্গল তছনছ করে খুঁজল, কিন্তু তারা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। সপ্তাহের ঘটনার 1 সপ্তাহ পর নতুন চালক হিসাবে যোগ দিল ইমরান। সবাই তাকে সেই রাতের গল্প শুনিয়ে সাবধান করেছিল, কিন্তু ইমরান এসব ভূতের গল্প আবার বিশ্বাস করত না। এক ঘরের রাতে আবারও জরুরি কন্ট্রোল রুমে একটি কল আসে। ফোনের ওপাশ থেকে শুধু একটি কথা শোনা গেল, অ্যাম্বুলেন্স পাঠান, আমরা এখনো অপেক্ষা করছি। অদ্ভুত বিষয় হলো, কলারের নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছিল না। ইমরান ও তার সহকারী আরিফ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিল। যতই তারা এগোতে লাগলো, রাস্তার দুই পাশে কুয়াশা ঘন হতে লাগলো। জিপিএস হঠাৎ কাজ করা বন্ধ করে দিল। মোবাইল ফোনে কোনো নেটওয়ার্ক নেই। একসময় তারা দেখতে পেল সেই একটি ভাঙ্গা বাড়ি, কিন্তু এবার বাড়ির সামনে শুধু একজন নয়, 10-12 জন মানুষ দাঁড়িয়ে আছে। সবার গায়ে সাদা কাপড়, কারো মুখ দেখা যাচ্ছে না। তারা একসঙ্গে হাত তুলে ইশারা করলো। ইমরান সাহস করে নেমে গেল। ঠিক তখনই সব মানুষ একসঙ্গে মাথা তুলল। তাদের কারো চোখ নেই, শুধু গভীর কালো গর্ত। হঠাৎ সবাই একসঙ্গে বলে উঠল, এত দেরি করলে কেন? ভয়ে আরিফ চিৎকার করে অ্যাম্বুলেন্সের দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলতেই সে দেখল চালকের সিটে রফিক বসে আছে।
যে রফিক 2 সপ্তাহ আগে নিখোঁজ হয়েছিল, রফিক ধীরে ধীরে মাথা ঘুরে হাসলো। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। তারপর হঠাৎ সে আঙ্গুল তুলে পিছনের দিকে দেখালো। আরিফ ধীরে ধীরে ঘুরে তাকালো। স্ট্রেচারের উপর বসে আছে সুমন। তার চোখ দুটো সম্পূর্ণ কালো। সে হেসে বলল, আমরা ফিরতে পারিনি, এবার তোমরাও ফিরবে না। হঠাৎ পুরো অ্যাম্বুলেন্স কেঁপে উঠল, সাইরেন নিচ থেকেই বেজে উঠল। ইঞ্জিন চালু হয়ে গেল, অথচ কেউ স্টিয়ারিং এ নেই। অ্যাম্বুলেন্সটি প্রচন্ড গতিতে অন্ধকার রাস্তার দিকে ছুটতে শুরু করলো। ইমরান জানালার কাঁচ ভাঙার চেষ্টা করলো, কিন্তু কাঁচ যেন লোহার মতো শক্ত হয়ে গেছে। ঠিক তখনই পিছনের মিররে একের পর এক মুখ দেখা যাচ্ছিল। 1 জন, 2 জন, 10 জন, তারপর শত শত মানুষ। সবাই ফিসফিস করে একই কথা বলছে, আমাদেরও বাড়ি পৌঁছে দাও। এরপর হঠাৎ সবকিছু নিস্তব্ধ। পরের দিন সকালে গ্রামের মানুষ রাস্তার ধারে একটি পুরনো মরিচা ধরা অ্যাম্বুলেন্স দেখতে পেল। ভিতরে কেউ ছিল না, শুধু ড্রাইভারের সিটে একটি পুরনো ডায়েরি। শেষ পাতায় কাপা হাতে লেখা ছিল, যদি এই অ্যাম্বুলেন্স কখনো ওঠো, পিছনে ফিরে তাকিও না, কারণ যাদের একবার এই গাড়ি নিয়ে যায় তারা আর কখনো নিজেদের বাড়ি ফিরতে পারে না। সেই ডায়েরির পর আর কোনো লেখা পাওয়া যায়নি। এই ডায়েরিটি থানায় নিয়ে যাওয়ার পর সবাই ভেবেছিল রহস্যের সমাপ্তি হবে, কিন্তু আসল ভয় তখনও শুরুই হয়নি। ডায়েরির শেষ পাতার পর আরো কয়েকটি পৃষ্ঠা ছিল, কিন্তু সেগুলো সাদা। তদন্ত কর্মকর্তা মাহবুব কৌতূহলবশত ডায়েরিটি নিজের অফিসে রেখে দেন। সেই রাতের ঠিক 3:33 থানার সিসিটিভিতে অদ্ভুত একটি ঘটনা ধরা পড়ে। টেবিলের উপর রাখা ডায়েরিটি নিচ থেকেই খুলে যায়। সাদা পাতাগুলো ধীরে ধীরে লাল রঙের অক্ষর ফুটে উঠতে থাকে। লেখা ছিল পরবর্তী নাম মাহবুব। ঠিক সেই মুহূর্তে থানার সব বিদ্যুৎ নেমে যায়। জেনারেটর চালু হলেও সিসিটিভির মনিটরে শুধু একটি দৃশ্য দেখা যাচ্ছিল, একটি পুরনো অ্যাম্বুলেন্স ধীরে ধীরে থানার গেট দিয়ে ভিতরে ঢুকছে। কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা প্রহরীর কিছুই দেখেনি। মাহবুব জানালার পাশ দিয়ে তাকাতেই দেখলেন রাস্তা সম্পূর্ণ ফাঁকা। হঠাৎ তার পিছন থেকে ভেসে এলো স্ট্রেচারের চাকার শব্দ। তিনি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই দেখলেন করিডোরের শেষ মাথায় একটি স্ট্রেচার নিচ থেকেই এগিয়ে আসছে। স্ট্রেচারের উপর সাদা কাপড়ে ঢাকা একটি দেহ, চারপাশে কেউ নেই। স্ট্রেচারটি এসে তার সামনেই থামল। কাপড়ের নিচ থেকে একটি হাত বেরিয়ে এলো। হাতটি ধীরে ধীরে ইশারা করলো, কাপড়টি সরাও। ভয়ে কাঁপতে কাঁপতে মাহবুব কাপড়টি সরালো, আর সঙ্গে সঙ্গে তার বুক হেম হয়ে গেল, কারণ সেখানে শুয়েছিল নিজের মৃতদেহ। ঠিক তখনই তার পিছন থেকে একটি পরিচিত কণ্ঠ শোনা গেল, আমরা বলেছিলাম যাদের নাম ডায়েরিতে ওঠে তারা কেউ বাঁচবে না। কণ্ঠটি ছিল রফিকের। মাহবুব দৌড়ে করিডোর পার হতে লাগলেন, কিন্তু যতই দৌড়ায় করিডোর যেন আর শেষ হয় না। হঠাৎ চারদিক থেকে অ্যাম্বুলেন্সের সাইরেন বেজে উঠল। শব্দ এত তীব্র হয়ে উঠল যে তিনি 2 কান চেপে মেঝেতে বসে পড়লেন। হঠাৎ সব শব্দ থেমে গেল। নিস্তব্ধতার মাঝে একটি শিশুর কণ্ঠ ভেসে এলো, চাচা আমাকে বাড়ি পৌঁছে দেবেন। মাহবুব ধীরে ধীরে মাথা তুললেন। করিডোরে 6-7 বছরের একটি মেয়ে দাঁড়িয়ে, তার হাতে একটি ছেঁড়া পুতুল। সে মিষ্টি হাসছে। মাহবুব একটু সাহস পেলেন। তিনি বললেন, তুমি কে? মেয়েটি উত্তর দিল, আমি সেই আগুনে মারা যাওয়া মেয়েটা, কিন্তু আমি একা নই। এই বলে সে ধীরে ধীরে পিছনে সরে গেল। তার পিছনের অন্ধকার থেকে বেরিয়ে এলো অসংখ্য মানুষ। কারো শরীর পুড়ে কালো, কারো মুখে রক্ত, কারো চোখ নেই। সবাই একসঙ্গে হাসতে হাসতে বলতে লাগলো, অ্যাম্বুলেন্স এসেছে, এবার চলো। এরপর থানার সিসিটিভি ফুটেজে মাত্র 1 সেকেন্ডের জন্য দেখা গেল মাহবুব দাঁড়িয়ে আছেন সেই পুরনো অ্যাম্বুলেন্সের দরজার সামনে। দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, সাইরেন বাজতে শুরু করলো, আর তারপর অ্যাম্বুলেন্সটি কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। পরের দিন সকালে থানার গ্যারেজে একটি নতুন জিনিস পাওয়া গেল, একটি পুরনো স্ট্রেচার।
আর তার উপর পড়ে ছিল মাহবুবের অফিসের পরিচয়পত্র। আর ডায়েরির নতুন পাতায় মাত্র একটি লাইন লেখা, যাত্রা শেষ হয়নি, পরের নাম ইতিমধ্যে লেখা হয়ে গেছে। রাসেল ভাই, এই ছিল আজকের ঘটনা।